সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখো, পুতুল কি? পুতুল বই পড়ছে। আচ্ছা, পুতুল হচ্ছে বিশেষ্য। বিশেষ্য বা আমরা বলেছিলাম কর্তৃকারক। কারণ আমরা জানি কোন বাক্যে যদি যে কর্তা কাজ সম্পূর্ণ করে সেই কর্তা যদি বিশেষ্য বা সর্বনাম হয়, সে যেই হোক, যদি সক্রিয় হয়ে কাজ করে অর্থাৎ কর্তা যদি উপস্থিত থাকে তাহলে সেই হবে কি? কর্তৃকারক। তাহলে আমরা ধরে নিব এই পুতুল হচ্ছে একজনের নাম অর্থাৎ নাম বিশেষ্য। আচ্ছা আচ্ছা, লক্ষ্য করো, এখানে বই রয়েছে। আবার যদি আমি বলি পুতুল পড়ছে, পুতুল পড়ছে। আচ্ছা, এবার লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, পুতুল বই পড়ছে, পুতুল পড়ছে। তাহলে এই দুটো বাক্যের মধ্যে তফাৎটা কি? একটা তফাৎ নিশ্চয়ই আছে, আছে না? কি তফাৎ বলো তো? হ্যাঁ, এখানে যদি আমি কি দ্বারা প্রশ্ন করি, কি দ্বারা যদি প্রশ্ন করি, তাহলে আমার উত্তরে এই বই শব্দটা বের হয়ে আসবে। কিন্তু এখানে যদি আমি কোনো প্রশ্ন করি, তাহলে দেখো কোনো প্রশ্নের উত্তরে কোনো শব্দ বের হচ্ছে না। পুতুল পড়ছে, কে পড়ছে? পুতুল পড়ছে, তার মানে পুতুল পড়ছে। কিন্তু কি দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর আসে না। আচ্ছা, এই যে কি দ্বারা প্রশ্ন করলে উত্তরে বই আসে, এই বই হচ্ছে কি? কর্মকারক। বই হচ্ছে কর্মকারক। এবার দেখো, এই যে বই কর্মকারক, বই কিন্তু পড়ার একটি উপকরণ, তারপরেও এটা কেন কর্মকারক আমরা এটা একটু দেখি। আচ্ছা, এবার দেখো, রাজু বল খেলছে, পুতুল বই পড়ছে। লক্ষ্য করো যে বইও একটা উপকরণ, বলও একটা উপকরণ। কিন্তু কথা হচ্ছে এখানে যে আমরা যদি কি দ্বারা প্রশ্ন করি, উত্তরে এই বই শব্দটা বের হয়ে আসছিল এবং এই বইকে আশ্রয় করে পড়ছে। কি করে? আশ্রয় করে পড়ছে। বইকে আশ্রয় করে পড়ছে অর্থাৎ বইয়ের উপর নির্ভর করে সে পড়ছে। এই জন্য যদি কাউকে আশ্রয় করে বা অবলম্বন করে কর্তা কাজ করে, তাহলে সেই অবলম্বন বা আশ্রয়কৃত বস্তু হচ্ছে কর্ম। আচ্ছা, তাহলে দেখো আজকে আমরা কি করব? কর্মকারকের প্রকারভেদ আলোচনা করব। কর্মকারকের প্রকারভেদ আলোচনা করব। কিভাবে করব দেখো, তাহলে এই যে বই, এই বই হচ্ছে কি? আশ্রয় করে কাজ করছে, অবলম্বন করে কাজ করছে, এই জন্য বই হচ্ছে কর্ম। কিন্তু এখানে লক্ষ্য করো, বল খেলছে, বলকে আশ্রয় করে কিন্তু খেলছে না। কি করছে? বল যখন পায়ে পায়ে খেলছে তখন বোঝায় যে বল দ্বারা খেলছে। কি দ্বারা খেলছে? বল দ্বারা খেলছে, বল দ্বারা খেলছে। আচ্ছা, তাহলে এই বল হচ্ছে একটি খেলার উপকরণ। আচ্ছা, তাহলে এখানে বল হয়ে যাবে কি? করণকারক। মিনা ফুল তুলছে। আচ্ছা, আবার দেখো, ফুলে ঘর ভরেছে। এবার দেখো, এখানে ফুল তুলছে মানে কি? ফুলের উপর নির্ভর করে, আশ্রয় করে, ফুলের উপর আশ্রয় করে সে কাজ করছে। এই জন্য এখানে ফুল হচ্ছে কর্মকারক। কি? কর্মকারক। কিন্তু এখানে বলছে ফুলে ফুলে ঘর ভরেছে, অর্থাৎ এই যে ঘর ভরেছে, এই ঘর ভরার উপকরণ হিসেবে এই ফুলগুলো এখানে ব্যবহৃত হয়েছে। এই জন্য এখানে ফুলগুলো হয়ে যাবে কি? করণকারক। করণকারক। আমি আশা করি কর্মকারক এবং করণকারকের মধ্যে যে তফাৎ বা পার্থক্য রয়েছে সেটা তোমরা বুঝতে পেরেছো। দেখো, আমি লিখি মা
ভাত রান্না করছেন। আবার দেখো লিখি, মা রান্না করছেন। অর্থাৎ এই যে এখানে যদি কি দ্বারা প্রশ্ন করি তাহলে উত্তরে ভাত বেরিয়ে আসে। তাহলে এই ভাতটা কি? ভাত হচ্ছে কর্ম। এবং মনে রাখবে যে কোন বাক্যে যদি কর্ম উপস্থিত থাকে, কর্ম থাকে সক্রিয়, তাহলে সেটা হচ্ছে সকর্ম। সেটা কি? সকর্ম, সকর্ম ক্রিয়া। আর কোন বাক্যে যদি কোনো কর্ম না থাকে, যেমন এখানে কোনো কর্ম নেই, এটা হচ্ছে অকর্ম ক্রিয়া। অকর্ম ক্রিয়া, সকর্ম ক্রিয়া, অকর্ম ক্রিয়া। আচ্ছা, এবার এসো দেখি আমরা কর্মটা কত প্রকার। আচ্ছা, যেমন দেখো আমি লিখে দিলাম, বাবা আমাকে বাজার থেকে কলম কিনে দিয়েছেন। এবার লক্ষ্য করো কি লিখেছি, যে বাবা আমাকে বাজার থেকে কলম কিনে দিয়েছেন। এবার লক্ষ্য করো যে বাবা কাকে দিয়েছেন? আমাকে। কি দিয়েছেন? কলম কিনে। এখানে হবে কাকে, এখানে হবে কি। অর্থাৎ আমরা তার আগে ক্লাসে বলেছিলাম যে কি বা কাকে বা কারে দ্বারা প্রশ্ন করলে যে আসে সেই হবে কর্ম। এখন দেখো এই কর্ম হচ্ছে, এই যে কলম, এটা হচ্ছে মুখ্য কর্ম। এটা কি? মুখ্য কর্ম। আর এই যে আমাকে, এটা হচ্ছে গৌণ কর্ম। গৌণ কর্ম অর্থাৎ বস্তু হচ্ছে মুখ্য কর্ম, ব্যক্তি হচ্ছে গৌণ কর্ম। এবং মনে রাখবে যে প্রাণীবাচক বা ব্যক্তিবাচক যে কর্ম থাকবে তার সাথে বিভক্তি যুক্ত হবে, কিন্তু বস্তুবাচক কর্মের সাথে কোনো বিভক্তি যুক্ত হয় না। কর্ম আমরা কি লিখবো? দেখো কর্ম হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? কর্ম দুই প্রকার। আচ্ছা, কি কি? নাম্বার 1 হচ্ছে গৌণ কর্ম। গৌণ কর্ম, গৌণ কর্ম কি? ব্যক্তিবাচক। ব্যক্তিবাচক। আর 2 হচ্ছে মুখ্য কর্ম। মুখ্য কর্ম হচ্ছে বস্তুবাচক। আচ্ছা দেখো, কর্মকারকের প্রকারভেদে রয়েছে সকর্ম ক্রিয়ার কর্ম। আমরা বলেছি সকর্ম আর অকর্ম। প্রথমেই রয়েছে দেখো সকর্ম ক্রিয়ার কর্ম। সকর্ম ক্রিয়ার কর্ম। ক নম্বরে রয়েছে সকর্ম ক্রিয়ার কর্ম। খতে রয়েছে প্রযোজক ক্রিয়ার কর্ম। প্রযোজক ক্রিয়ার কর্ম। প্রযোজক ক্রিয়ার কর্ম। আচ্ছা, গতে দেখো আছে সমধাতুজ কর্ম। গতে রয়েছে কি? সমধাতুজ কর্ম। এবং আরো একটি প্রকার ভেদ রয়েছে, সেটি কি? সেটি দেখো, সেটি হচ্ছে উদ্দেশ্য ও বিধেয়। ঘ নম্বরে কি? উদ্দেশ্য ও বিধেয়। অর্থাৎ আমরা দেখেছি গৌণ কর্ম কি, মুখ্য কর্ম কি। আমরা বলেছিলাম যে সকর্মক এবং অকর্মক ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়ার কর্ম থাকবে, যে বাক্যে কর্ম উপস্থিত থাকবে সেটা হচ্ছে সকর্মক ক্রিয়া, আর যেখানে কর্ম থাকবে না সেটা হচ্ছে কি, অকর্মক ক্রিয়া। তাহলে দেখো এখানে আমরা সহজেই বুঝতে পারছি যে সকর্মক ক্রিয়ার কর্ম কি হবে। হ্যাঁ, সকর্মক ক্রিয়ার কর্ম হবে, যেমন আমরা এর আগে লিখেছিলাম, পুতুল বই পড়ছে, মা ভাত রান্না করছে, মিনা ফুল তুলছে।
অর্থাৎ কর্ম থাকলে সেটা হবে কি সকর্ম ক্রিয়া। আচ্ছা দেখো আমি আবার এখানে লিখে দিচ্ছি যে আমি টিফিন খেয়েছি। আমি কি করেছি? টিফিন খেয়েছি। আচ্ছা তফাৎটা কিভাবে বুঝবে? দেখো আমি যদি এখানে লিখি আমি টিফিনে খেয়েছি, আমি টিফিন খেয়েছি, আমি টিফিনে খেয়েছি, এই যে তফাৎ এখানে কিন্তু বোঝা যায় যে কোনটি সকর্মক এবং কোনটি অকর্মক। অর্থাৎ যার মধ্যে কর্ম থাকবে, কর্ম কি? এই যে টিফিন, এখানে যদি আমি প্রশ্ন করি কি দিয়ে প্রশ্ন করলে টিফিন শব্দটি বের হয়ে আসে এবং এই টিফিন শব্দটি হচ্ছে এখানে কি সকর্মক ক্রিয়া। আচ্ছা এবার দেখো তাহলে এই টিফিনে মানে কি? এখানে সময় বোঝানো হয়েছে, টিফিনে দিয়ে এখানে সময় বোঝানো হয়েছে, এটা কিন্তু কোনো কর্ম নয়। আচ্ছা তাহলে আমরা সকর্ম ক্রিয়ার কর্ম কেমন হয় বুঝতে পেরেছি। অর্থাৎ যে ক্রিয়ার কর্ম থাকবে সেটাই হচ্ছে সকর্ম ক্রিয়ার কর্ম। আচ্ছা এবার দেখো রয়েছে প্রযোজক ক্রিয়ার কর্ম। আচ্ছা প্রযোজক ক্রিয়ার কর্ম দেখো এখানে লিখে দিচ্ছি ছেলেটিকে বিছানায় শোয়াও, ছেলেটিকে বিছানায় শোয়াও। তার মানে ছেলেটি নিজে নিজে বিছানায় শুতে পারছে না, কেউ তাকে শোয়াচ্ছে, চাঁদ দেখাচ্ছে। তাহলে শিশুকে চাঁদ দেখাচ্ছে, কে দেখাচ্ছে? মা দেখাচ্ছে। আবার দেখো যদি আমি আরো একটি বাক্য লিখি যে রোগীকে সেবা দাও, এখানে দেখো লিখে দিচ্ছি রোগীকে সেবা দাও। তাহলে দেখো ছেলেটিকে বিছানায় শোয়াও, রোগীকে সেবা দাও। অর্থাৎ কার উপর আশ্রয় করে তুমি কাজ করছো, কার উপর নির্ভর করে তুমি কাজ করছো, যার উপর নির্ভর করে কাজ করছো সে তো অবশ্যই কর্ম। এবং কে কাজ করছে? অন্য একজন এখানে পরিচালনা করছে, সে নিজে নিজে শুইতে পারছে না, সে নিজে নিজে নিজেকে সেবা দিতে পারছে না। যে সেবা যাকে দিচ্ছে, এখানে এই যে যাকে দিচ্ছে এই হচ্ছে কি এই প্রযোজক ক্রিয়া। অর্থাৎ যে ক্রিয়ার কর্ম অন্যের দ্বারা পরিচালিত হয়, অন্যের দ্বারা পরিচালিত হয় তাকেই বলা হয় প্রযোজক ক্রিয়ার কর্ম। আচ্ছা তাহলে আমার মনে হয় এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা এবার দেখো এটা একটু মুছে দিই। সমধাতুজ কর্ম, সম শব্দের অর্থটা কি? এই সম শব্দের অর্থ হচ্ছে কি সমান, সম শব্দের অর্থ হচ্ছে সমান। আচ্ছা ধাতুজ কি? ধাতু শব্দটা কোথা থেকে আসছে? দেখো আমি এখানে একটু বলি, যেমন বলো দেখো আমি লিখলাম কর যোগ ই অথবা কর যোগ আ, কর যোগ ই অথবা কর যোগ আ। এই যে আ এবং ই আমি লিখলাম, আ এবং ই হচ্ছে এখানে প্রত্যয়, আ এবং ই হচ্ছে প্রত্যয়, আর এই কর হচ্ছে কি ধাতু, কর হচ্ছে কি ধাতু। তাহলে এই কর অর্থাৎ একই ধাতু থেকে যদি একই বাক্যে দুটো ধাতু শব্দ তৈরি হয়, দুটি ক্রিয়া তৈরি হয়, তাহলে তাকে আমরা বলবো সমধাতুজ কর্ম। এবার দেখো উদাহরণগুলো কেমন হবে লেখি, তাহলেই বুঝতে পারবে। আচ্ছা দেখো আমি লিখে দিচ্ছি, দুটো উদাহরণ লিখব। দেখো খুব এক ঘুম ঘুমিয়েছি, কি করেছি? খুব এক ঘুম ঘুমিয়েছি, খুব এক ঘুম ঘুমিয়েছি, বোঝা যাচ্ছে? আচ্ছা খুব এক ঘুম ঘুমিয়েছি। এবার দেখো ঘুম ঘুমিয়েছি। আচ্ছা আবার দেখো আমি আরেকটি বাক্য লিখি, লক্ষ্য করো খুব খেলা খেলেছি। দেখো আমি লিখে দিলাম খুব খেলা খেলেছি। এবার লক্ষ্য করো আমরা যেমন বলেছিলাম যে এগুলো হচ্ছে ধাতু, অর্থাৎ ক্রিয়ার যে মূল অংশ থাকে তাকে বলা হয় কি ধাতু।
এই মূল অংশের সাথে প্রত্যয় যুক্ত হয়ে বা বিভক্তি যুক্ত হয়ে আমরা বাক্য গঠন করে থাকি। কিন্তু মূল অংশটা কি এখানে? এই দেখো ঘুম, ঘুম, এই ঘুম হচ্ছে এখানে ক্রিয়া। এই খেলার মধ্যে খেল, খেল হচ্ছে এখানে ধাতু, অর্থাৎ এই খেল ধাতু থেকে আর এখানে এই ঘুম ধাতু থেকে, ঘুম ধাতু এবং খেল ধাতু থেকে এই দুটো শব্দই, অর্থাৎ এই দুটো শব্দ এখানে ব্যবহৃত হয়েছে, দুটো ক্রিয়া এখানে ব্যবহৃত হয়েছে। এই জন্য একে বলা হচ্ছে সমধাতুজ ক্রিয়া, সমধাতুজ ক্রিয়া। লিখে দিচ্ছি আমি। ঘ হচ্ছে উদ্দেশ্য ও বিধেয়, উদ্দেশ্য ও বিধেয়। উদ্দেশ্য ও বিধেয় কর্ম কেমন হয় সেটা এবার একটু আমরা দেখি। আমরা জানি সাধারণত উদ্দেশ্য এবং বিধেয় বলতে কি বোঝায় সেটা একবার একটু দেখো। যেমন আমি লিখলাম মিনা স্কুলে যায়, মিনা কি করে? স্কুলে যায়। আচ্ছা, এখানে লক্ষ্য করো, মিনা হচ্ছে বাক্যের কর্তা। তাহলে কাকে উদ্দেশ্য করে তুমি কথা বলছো? কাকে উদ্দেশ্য করে? নিশ্চয়ই মিনাকে উদ্দেশ্য করে। তাহলে মিনা হচ্ছে উদ্দেশ্য। আচ্ছা, এবার কথা হচ্ছে বিধেয় কি? বিধেয় কি? মনে রাখবে যে এই উদ্দেশ্যকে নিয়ে যা কিছু বলা হবে তাই হচ্ছে বিধেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার তাহলে এই যে উদ্দেশ্য এবং বিধেয় জিনিসটা কি সেটা আমরা বুঝলাম। অর্থাৎ বাক্যে যে কর্তা থাকবে, অর্থাৎ যাকে উদ্দেশ্য করে যাবে বা যাকে নিয়ে কাজ করা হবে, যে থাকবে সেই হচ্ছে উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যকে নিয়ে যা কিছু বলা হবে সেই হচ্ছে কি? বিধেয়। তাহলে চলো এবার আমরা দেখি এই উদ্দেশ্য এবং বিধেয় কর্ম কেমন হয়। আচ্ছা দেখো, আমি যদি বলি, অর্থাৎ একটা বাক্যের মধ্যে যদি দুইটি কর্ম থাকে, কয়টি কর্ম থাকে? দুইটি। যেমন তার আগে আমরা দেখেছিলাম যে একটি বাক্যে একটি ছিল গৌণ কর্ম, একটি ছিল মুখ্য কর্ম। কিন্তু এমন কোন বাক্য হয় যেটা মুখ্য কর্মই হয়, অর্থাৎ বস্তুবাচক কর্ম হবে এবং এই বস্তুবাচক কর্মকে নিয়েই লেখা হবে। যেমন মনে করো, আমি যদি লিখি হলুদকে বলি হরিদ্রা, দেখো লিখে দিচ্ছি হলুদকে বলি হরিদ্রা। আবার দেখো আরো একটি বাক্য আমরা লিখি দুধকে মুরা দুগ্ধ বলি। কি করি? দুধকে মুরা দুগ্ধ বলি। আচ্ছা, এখানে দেখো এই যে হলুদকে বলি কি হরিদ্রা, দুটো নাম রয়েছে। তাহলে এটা হচ্ছে কি? উদ্দেশ্য। আর এই যে হরিদ্রা এটা হচ্ছে বিধেয় কর্ম। তাহলে এই দুধকে হচ্ছে উদ্দেশ্য এবং দুগ্ধ হচ্ছে বিধেয়। অর্থাৎ এখানে দুটোই বস্তুবাচক কর্ম, অর্থাৎ মুখ্য কর্ম, এবং এই মুখ্য কর্মকেই বলা হয়েছে। এই দুধকে আমরা দুগ্ধ বলছি, হলুদকে বলছি কি হরিদ্রা। এই জন্য এটা হচ্ছে উদ্দেশ্য আর এটা হচ্ছে কি বিধেয় কর্ম। তো যারা ছিলেন আমার সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার আরেকটি ক্লাসে। তো সে নাগাদ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।